নারীর যোগাযোগ যদি আমি বলি, সেই জায়গাটা যদি তন্ময় তুমি আমাদের একটু বলো। হ্যাঁ, আয়োজকদের ধন্যবাদ। হ্যাঁ, সরসদা যে প্রশ্নটা করলো যে মঙ্গল কাব্যে জলপথের বা জল বাণিজ্যের একটা বিস্তীর্ণ অংশ রয়েছে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের এখানকার যে নদী মানচিত্র আশেপাশের, সেটা একটু বুঝে নিলে বোধহয় ভালো হবে। সেটা হচ্ছে ভাগীরথী নদী উত্তর থেকে দক্ষিণে আসতে আসতে বর্তমানে যে ত্রিবেণী নামের জায়গাটা, সেখান থেকে 3 ভাগে জলধারা বিভক্ত হতো। পশ্চিম বাহিনী সরস্বতী নদী, পূর্ব বাহিনী যমুনা, আর মধ্যে ভাগীরথী বা হুগলি নদী। এখন যমুনা নদী আজকের দিনে বিলুপ্ত, সরস্বতী প্রায় খাল হয়ে গেছে, একমাত্র মূল ধারা বা যেটা ভাগীরথী সেটা জীবিত। কিন্তু আজকে আমরা হুগলি নদীকে বা এই ভাগীরথীকে মূলধারা বললেও একসময় সরস্বতী ছিল মূলধারা। কারণ পর্তুগিজরা প্রথম যখন বাংলায় আসছে বাণিজ্য করতে 16 শতাব্দীর গোড়ার দিকে, তখন বাংলায় 2টো বন্দর ছিল প্রধান, একটা হচ্ছে চট্টগ্রামে আর দ্বিতীয়টা হচ্ছে সপ্তগ্রামে। আর এই সপ্তগ্রাম এমন আন্তর্জাতিক বন্দর ছিল যে সে সময়কার মানচিত্রে, ধরুন 1550-এ জেওডি ব্যারোজের মানচিত্র বা 17 শতকের গোড়ার দিকেও যে মানচিত্রগুলো পাওয়া যাচ্ছে, বাংলার আর কোনো জায়গা সেই মানচিত্রে উল্লিখিত নেই, একমাত্র সপ্তগ্রামের নাম পাওয়া যাচ্ছে। কেন? তার কারণ সরস্বতী নদী এবং সরস্বতী নদীর পাড়ে সপ্তগ্রাম ছিল একটা আন্তর্জাতিক বন্দর, যেটা তমলুক বা তাম্রলিপ্তর যখন পতন হয় তখন থেকে সপ্তগ্রামের উত্থান শুরু। তা এই সপ্তগ্রামে যাতায়াতের পথ ছিল সরস্বতী নদী ধরে, বঙ্গোপসাগর থেকে সরস্বতী ধরে সোজা ওপরে একসময় সপ্তগ্রাম পর্যন্ত যাওয়া যেত। বলতে পারেন যাই বলুন, তার কারণ হচ্ছে সরস্বতী নদীতে পলি জমতে থাকে, সরস্বতী নদী নাব্যতা হারায় এবং ভাগীরথীর যে মূল জলধারা সেটা শিফট হয়ে যায় হুগলি নদীতে। এখন আমরা যদি প্রমাণ হিসাবে দেখি সেই সময়কার প্রাক ঔপনিবেশিক যুগ বা আরও সহজ ভাষায় বললে মধ্যযুগ যেটাকে বলা হয়, তাতে আমাদের হাতে বিভিন্ন এভিডেন্স বলতে যেগুলো আছে সেগুলো হচ্ছে মঙ্গল কাব্য, বাংলা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে যা যা বলা আছে সব কি কারেন্ট? মানে ধরুন একটা মঙ্গল কাব্য যে সময় লেখা হচ্ছে সেই সময়কার সমস্ত ঘটনাই কি বলা হচ্ছে? তা নয়। মঙ্গল কাব্য স্মৃতিবাহিত, মানে হয়তো আগেকার দিনে কোনো ঘটনা ঘটেছিল বা কাহিনী, সেটাকে হয়তো 300-400 বছর বাদে কবিরা লিখছেন, কিন্তু লেখার সময় ওই কাব্যে বিশ্বাসযোগ্যতা আনার জন্য কবিরা জুড়ে দিচ্ছেন নদীপথের চারপাশের জনপদগুলোর নাম। তার ফলে কি হচ্ছে, একজন যখন বাণিজ্যে যাচ্ছে, আর হ্যাঁ, এই যে ধরুন মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল, এই দুটো কাব্যই তো মূলত আমরা জানি সবচেয়ে বিখ্যাত। এই কাব্যগুলোর যে উৎসস্থান, মানে যেখান থেকে বণিকেরা, ধরুন চাঁদ সদাগর বা ধনপতি সদাগর, তারা যেখান থেকে যাত্রা শুরু করতেন সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে। সেখান থেকে এসে তাদের প্রথম হল্ট ছিল ত্রিবেণী। ত্রিবেণীতে এসে তারা কিন্তু সরস্বতী পথ নিলেন না, কারণ যেই সময় কাব্যগুলো লেখা হচ্ছে ততদিনে সরস্বতী পূর্তির দিক, তারা আসছেন হুগলি নদী ধরে। কিন্তু ত্রিবেণীতে এসে ত্রিবেণীতে তারা 2-3 দিন থাকছেন, হল্ট করছেন, স্থলপথে যাচ্ছেন সপ্তগ্রামে দেখতে, কারণ সপ্তগ্রাম ততদিনে মানে বন্দর হিসেবে হয়তো পূর্তির দিকে, কিন্তু তার মাহাত্ম্য বা মহিমা তখনও অপসৃত হয়নি পুরোপুরি। ফলে সপ্তগ্রামে তীর্থ বিভিন্ন লোকজন আসে, সপ্তগ্রামে তারা যাচ্ছেন, গিয়ে ঘুরে দেখছেন, পূজাপাঠ করছেন ত্রিবেণীতে, তারপর আবার নৌকো করে ত্রিবেণীর থেকে নৌকো ধরে আসছেন, এবং আস্তে আস্তে দুপাশে যে যে জনপদগুলো পড়ছে, হুগলি, চুঁচুড়া বা এপাশে নৈহাটি, মুলাজোর, চানক মানে ব্যারাকপুর, তারপর শ্রীরামপুর, এদিকে খড়দহ, তারপর আপনার আগরপাড়া, কামারহাটি, আড়িয়াদহ, ওপাশে রিষড়া, এই করে 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 তারা আসছেন কলকাতার উপকণ্ঠে। আর এই যে নদীপথ ধরে আসছেন, সেই সময় যাতায়াতের প্রধানতম মাধ্যম ছিল কিন্তু জলপথ, স্থলপথ ততটা পোক্ত নয়। এবং তারা যে বাণিজ্যে যাচ্ছেন, সিংহলে যাচ্ছেন কেউ বাণিজ্যে, তা যাওয়ার সময় এই যে নদীপথ ধরছেন, নদীপথ ধরার জন্য তাদের বিভিন্ন বাণিজ্যের উপকরণ নিতে হচ্ছে, নৌকোয় চাপাচ্ছেন বিভিন্ন বিষয় বস্তু, সেই জিনিসগুলো নিয়ে তারা যখন আসছেন
আস্তে আস্তে দুপাশের জনপদগুলো যখন দেখছেন তার সঙ্গে নদীর সম্পৃক্ততা হয়ে যাচ্ছে, কারণ নদীর থেকে আসতে তারা নদীর পথের বর্ণনা কিভাবে দেবেন, বলছেন আমার বাম দিকে অমুক জায়গা, ডান দিকে অমুক জায়গা, এরকম করতে করতে, এবং তারা আইডেন্টিফাই করছেন জায়গাগুলো তীর্থক্ষেত্র দিয়ে, এক একটা চুঁচুড়ায় কোনো তীর্থক্ষেত্র, শ্রীরামপুরের কাছে মাহেশ তীর্থক্ষেত্র, সেরকম আমাদের চিত্তপুরে সর্বমঙ্গলা, চিত্রেশ্বরী, এগুলো, বা কলকাতায় এসে, কলকাতার মুখে এসে বেতর বলে একটা জায়গা আছে, বেতাই চণ্ডীর মন্দির, সেখানে পুজো দিয়ে তারা বাঁক নিচ্ছেন কালীঘাটের দিকে, তারপর কালীঘাট পথে, আদিগঙ্গা পথে তারা পড়ছেন সমুদ্রে। এই একই, যেমন র্যালফ ফিচ বলে একজন ইংরেজ ছিলেন, তিনি 1581 বা 82 ওই সময়টায় সপ্তগ্রামের মহিমা লিখছেন। মহিমা বলতে সপ্তগ্রামকে কীরকম দেখেছেন, সেখানকার মানুষ মন কীরকম, শাসন কার্য চলছে, এইরকম। আবার প্রায় একই সময়ে বা তার 100 বছর আগেও বলা যায়, ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেকটা জনপদ বদলে বদলে যাচ্ছে। আর আরও একটা জিনিস বলা যায় যে মঙ্গল কাব্য তো বটেই, তার পাশাপাশি যে চৈতন্য জীবনী কাব্যগুলো, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই কাব্যগুলোতেও চৈতন্যদেব যখন ওড়িশা থেকে এসে, পুরী থেকে এসে বঙ্গ ভ্রমণ করছেন, তখন তিনি এই গঙ্গাপাড়েরই কুমারহট্টে যাচ্ছেন, তিনি যাচ্ছেন পানিহাটিতে, তিনি যাচ্ছেন সরস্বতী নদী ধারে সপ্তগ্রাম পর্যন্ত যেতে পারছেন না, তখন ভেতরে হল্ট করছেন, ছোট নৌকো নিয়ে যাচ্ছেন। এক সময় আদিগঙ্গা, বাংলার কবিরা যখন আদিগঙ্গার পথ নিচ্ছেন, তখন ইংরেজরা ওই পথ নিচ্ছেন না, ইংরেজরা নিচ্ছেন অন্য পথ। এরকম বিভিন্ন ফ্যাসিনেটিং বিষয় আশয় আছে যেগুলো মঙ্গল কাব্য ধরে আমরা পাই। এবং একই সঙ্গে হরিপদবাবু যেটা বললেন, কলকাতা শহরটা বা তৎকালীন গ্রামের এমন একটা অবস্থান ছিল, তার একদিকে হুগলি নদী, আর একদিকে লবদ্রদ, সল্ট ওয়াটার লেক, যেটা আবার ছিল বিদ্যাধরীর অংশ, ওদিক দিয়ে বিদ্যাধরী বইতো। মানে 19 শতকের শেষে গিয়ে বিদ্যাধরী প্রায় মরতে শুরু করে, এবং হ্যাঁ, ওটা তো ঝড় হলো 1737 ঘূর্ণিঝড়ে, তখন থেকে আস্তে আস্তে বিদ্যাধরী পড়তে শুরু করে, এবং 19 শতকের প্রথমার্ধে বিদ্যাধরীকে মৃত নদী ঘোষণা করে দেওয়া হয়। এবং যেই সল্ট ওয়াটার লেক, ওটা অনেকের ধারণা যে বিদ্যাধরীরই খানিকটা জমে যাওয়া জল, সেইভাবে ধরুন বর্তির বিল যেটা আছে, ওখান থেকে যমুনার থেকে বেশ কিছু সুতি, তারপর ওখান থেকে বর্তির বিল থেকে সোনাই, নোয়াই, এই যে নদীপথগুলো, একদিকে ওই পাশে সরস্বতী, মাঝখানে হুগলি, এদিকে সোনাই, নোয়াই, সুতি, আরও পূর্বে বিদ্যাধরী, এই যে পুরো নদী সিস্টেমটা, এই জায়গাটা এই অঞ্চলকে এমনভাবে প্রভাবিত করেছিল যে জনপদগুলো একে একে নদীর ধারে এইভাবেই গড়ে উঠেছে। এবং শুধু তাই, যেটাকে আবার আধুনিকতার একটা দিক হিসাবে ধরা হচ্ছে। তোমার কি মনে হয়, মানে আমরা যারা এই চর্চাটুকু করছি, অন্তত তাদের দিক থেকে কি সচেতনতা বা কতটা কি করা উচিত বলে তোমার মনে হয়? হ্যাঁ, নদীর যে, তুমি যে প্রাথমিক প্রশ্নটা করেছিলে, একটা নদীর গতি হারানো বা মৃত্যুর তো বিভিন্ন কারণ হতে পারে। এক সময় প্রাকৃতিক কারণগুলো বড় ছিল, সেটা হচ্ছে ভূমিকম্প, বন্যা ইত্যাদি। পরবর্তীকালে মনুষ্যকৃত কারণগুলো বেশি প্রাধান্য পেয়েছে। এখন কিভাবে নদীগুলো ভবিষ্যতে বাঁচিয়ে রাখা যেতে পারে, এ মানুষের সচেতনতা, প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে কিচ্ছু করার নেই। কারণ একটা উদাহরণ দিচ্ছি, ধরো শুধু নদী তো নয়, নদীর আশেপাশে খালগুলোরও ভূমিকা অপরিসীম। কারণ নদী একটা প্রাইমারি পথ হলেও খালগুলো ধরেই জনপদের ভেতরে যাতায়াত করা যেত। এবং এই যে হরিপদবাবু যেটা বললেন যে ভেতরের দিকে চাষের জল, কৃষিক্ষেত্রের জল বা অন্যান্য বিভিন্ন বিষয়, সেগুলো নদী থেকে খাল পথে যেত বা জনপদের ভেতরে আসে। এই যে কলকাতার ভেতরের বিভিন্ন জায়গা, গঙ্গা তো আর কলকাতার সব জায়গা দিয়ে যাচ্ছে না, সব জায়গায় পৌঁছানোর উপায় ছিল খাল পথগুলো। শুধুমাত্র কলকাতার খাল না, উত্তরে বাগের খাল, খড়দহ খাল, বেতে খাল, এরকম প্রচুর খাল ছিল। খালগুলোর প্রায় মৃত্যুমুখে, খাল সংস্কার করা ছাড়া গতি নেই। সোনাই নদী বলে যে নদীটার কথা বলছিলাম, বর্তির বিল থেকে উৎপন্ন আর পড়ছে গিয়ে বাগজোলা খালে। এটা একসময় অত্যন্ত উল্লেখযোগ্য নদী ছিল। হ্যাঁ, সোনাই নোয়াই অববাহিকায় গুপ্ত যুগের বিভিন্ন এভিডেন্স পাওয়া গেছে, মূর্তি, এমনকি এক জায়গার থেকে
ম্যামথের চোয়ালের ফসিল অব্দি পাওয়া গেছে। সেটা ওই ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ মিউজিয়ামে রাখা আছে, যে কেউ গেলেই দেখতে পাবে। এই সোনাই নদীতে যখন জলের ধারা আস্তে আস্তে কমে আসতে শুরু করলো, তখন কি হলো, ওই জমিটা জায়গায় জায়গায় পাট্টা দিয়ে দেওয়া শুরু হলো, বাঁধ দিয়ে দিয়ে চাষাবাদ শুরু হলো, মাছ চাষ শুরু হলো। এই করে করে নদীর যে স্রোত যতটুকু বেঁচে ছিল সেটা গেল একেবারে মরে। তারপর আরও ভবিষ্যতে এখন সোনাই নদীর অস্তিত্বই প্রায় নেই। ব্যারাকপুর থেকে কিছুটা আছে, খড়দহের কাছে কিছুটা আছে, এবং একেবারে নিমতার থেকে বাগজোলা খাল অব্দি কিছুটা আছে। বাকি পুরো জায়গায় জনবসতি হয়ে গেছে। এবং গত এপিডিআর, পানিহাটি এপিডিআর নদী বাঁচাও একটা বড় আন্দোলন করেছিল পুকুর সংরক্ষণ করতে গিয়ে। উনি গত শতাব্দীর শেষের দিকে বোঝা গেছিল যে এই পুকুরগুলো সোনাই নদীর অবশিষ্টাংশ। তাতে কি হলো, ওই নদীগুলো বাঁচাতে, ওই পুকুরগুলো বাঁচাতে গিয়ে যখন নদীর হদিশ পাওয়া গেল, তারপরও বিভিন্ন রকম পিটিশন দেওয়া হচ্ছে, আদালতে মামলা চলছে, কিন্তু জলাভূমি বুঝিয়ে বাড়িঘর নির্মাণ করার কাজ চলছে। প্রশাসন অনেক ক্ষেত্রেই উদাসীন, যে কোনো প্রশাসনই হোক, সব আমলেই উদাসীনতা চলছে। ফলে যতক্ষণ না যে কোনো নদীপথ বা জলপথ, বা আমরা যদি রাঢ় বাংলায় চলে যাই, বালি চুরি একটা খুব বড় বিষয় আমরা দেখতেই পাচ্ছি। কাজেই এই ব্যাপারগুলোর থেকে যতদিন না আমরা সচেতন হব, প্রশাসন কড়া পদক্ষেপ নেবে এবং মানুষ বুঝবে যে একটা নদীর অস্তিত্ব বিপন্ন হলে আশেপাশের ভূমি ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়। এবং আমরা ইতিহাসে এমন অনেক দেখেছি, নদী মরে যাওয়ার ফলে জনপদগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফলে এই আধুনিক যুগে এসে সবচেয়ে বড় ক্ষমতা প্রশাসন আর মানুষের সচেতনতার বাইরে কিচ্ছু না, একমাত্র সেটাই পারে। আদিগঙ্গা, এই যে কাটা গঙ্গা কেটে হুগলি নদীর খাত সরস্বতী নিম্নপ্রবাহের সাথে মিশিয়ে দেওয়া হলো। আদিগঙ্গা আগেই মরছিল, আস্তে আস্তে আরও মরে গেল, প্রায় অব্যবহার্য হয়ে গেল। এরকম সোনাইয়ের পাশে যে নোয়াই এক বিশাল বড় নদী ছিল, এখন সূক্ষ্ম একটা খাল মাত্র। কাজে এগুলো সংস্কার না করা হলে, ঠিকমতো ড্রেজিং না করা, এই হরিপদবাবু আরও ভালো বলতে পারবেন যে আমাদের যে ভাগীরথী, এও তো একসময় বছরের অর্ধেক সময় জল পাওয়া যেত না। ফারাক্কা ব্যারেজ হওয়ার পর উপযুক্ত, নইলে জলঙ্গির ওপরের যে অংশ, হ্যাঁ, জলঙ্গি এসে মেশার পর এইদিকে জলের সাপ্লাই ছিল, কিন্তু জলঙ্গির ওপরের অংশ অনেক সময় চড়া পড়ে থাকতো। বাঁধ খারাপ, অনেকাংশেই খারাপ, আবার কিছু ক্ষেত্রে বাঁধ ছিল, তৈরি হয়েছিল বলেই এখনো গঙ্গা নদীতে জলপ্রবাহটা আছে, সারা বছর পাওয়া যায়। তাহলে ভালো মন্দ দুদিকই আছে, মন্দের পরিমাণটা বেশি। আমাদের সচেতন হতে হবে, আরও চেষ্টা করতে হবে, এই আর কি। আমরা